কিন্তু এই বিষয়ে জনাব গোলাম মাওলা রনি ভাইকে আমরা একটু শুনতে চাই। রনি ভাই, মানে আমরা যখন এই প্রশ্নটা উত্থাপন করি সাংবাদিকতার জায়গা থেকে, তখন বেশিরভাগ সময় ইতিহাস, ভূগোল, এগুলি নানা ধরনের কথা আমাদেরকে জ্ঞান দেওয়া হয় যে এর আগের দশকে কি ছিল বা পাশের দেশে কি আছে বা উন্নত বিশ্বে কি আছে। আমি সেই জায়গায় যেতে চাই না। আমি শুধু এই প্রশ্নটা আপনাকে করতে চাই যে সাংবাদিকরা যে বলছেন যে তারা ভয়ে করেন না, সেইটা কি আসলে ভয়, নাকি তারা বা আমরা সবাই আসলে ক্ষমতাবানদের মিষ্টি বইটাতেই শুধু থাকতে চাই, দুষ্ট বইটাতে যাইতে চাই না? মানে এটা যত না ভয়, আমরা ফিজিক্যালি আমরা খুব আহত হব সেটার জন্য, তার চেয়ে বেশি আমাদের আমাদের মিষ্টিটা, পানটা, সেটা খাওয়ার একটা জায়গা। আপনি কিভাবে জিনিসটা দেখেন? আপনার কাছে আমি একটু জানতে চাইবো এই মুহূর্তে সাংবাদিকতার ক্ষেত্রে আপনি যতটা ভয়, মানে ওই যে আপনি এই কথা প্রায়ই বলেন ক্যারট এন্ড স্টিক, আমরা কি আসলে স্টিকটা যত না তার চেয়ে বেশি ক্যারটটা আমাদের বেশি আকর্ষণ করে কিনা? না, আপনার প্রশ্নের মধ্যেই মানে সব কথার উত্তর আমরা পেয়ে গেছি। আমি যেটা বলতে চাই, আমি এই সমাজে এখন একজন সাধারণ নাগরিক হিসেবে, তারপরে একজন সাবেক আওয়ামী লীগের একজন সদস্য হিসেবে, যেটাকে মনে হয় যে আওয়ামী লীগ কম্পারেটিভলি সাংবাদিক বান্ধব একটি রাজনৈতিক দল, এবং আওয়ামী লীগের যে প্রধান থেকে শুরু করে অন্য সবাই যারা আছেন, মোরালের সবাই অন্য যে কোনো রাজনৈতিক দলের চাইতে সাংবাদিক বান্ধব, এতে কোনো সন্দেহ নাই। আমি এখন বিএনপি করি, তারপরও আমি এই কথাটা বলতে বাধ্য। 2 নম্বর হলো যে এখানে যে রিপ্রেজেন্টেশন, আপনি দেখুন কোনো আমলে যেতে হয়নি, সাংবাদিকদের মধ্যে 2 জন লোক এখন সংসদ সদস্য হিসেবে আছেন, প্রেস ক্লাবের সভাপতি সাবেক এবং বর্তমান। এবং এই সংবাদপত্র জগতে খালিদ, আপনারও বস, আমারও বস ছিলেন নাইমুল ইসলাম খান, অত্যন্ত জনপ্রিয়, পরিচিত এবং খুবই ইন্টেলেকচুয়াল একজন ডাইনামিক সম্পাদক। তার অনেক বিতর্ক থাকতে পারে, কিন্তু সম্পাদক হিসেবে, সাংবাদিক হিসেবে তার যে নেম ফেম, সেই মানুষটি এখন গণভবনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব। যেভাবে প্রধানমন্ত্রী সাংবাদিককে ডেকে ডেকে সংবাদ সম্মেলন করেন, ফ্রেন্ডলি তাদের সাথে কথা বলেন, তো সেক্ষেত্রে সাংবাদিকদের মধ্যে ভয়টা আমি মেলাতে পারি না কেন সেখানে এই ভয়টা আসছে। এমনকি নারী সাংবাদিকতার ক্ষেত্রে আমরা আমানপুরকে উদাহরণ হিসেবে ধরি, কিন্তু বাংলাদেশের ক্ষুদ্র একটা প্রেক্ষাপটে মুনির সাহা বলেন, ফারজানা রূপা বলেন, আরো অনেক এরকম 10-12 জন নারী সাংবাদিক হিসেবে বেশ যাকে বলে পরিচিত হয়ে আসছেন, যারা অনেক বিষয়ে মানে সাহস দেখান, অনেক বিষয়ে সাহস দেখান। তো সেই সাহসটি বেনজিরের পক্ষে চলে যায় কখনো, কিন্তু বেনজিরের বিপক্ষে কেন যায় না, এটা একটা সাইকোলজিক্যাল সমস্যা আছে বলে আপনি যেটা বললেন আমার কাছে সেটা মনে হতে পারে। 1 2 নম্বরে যেটা হলো মাহফুজ ভাই যেটা বলেন, মাহফুজ ভাইয়ের সঙ্গে আমি একসাথে ডেইলি স্টারে কিছুদিন কাজকর্ম করেছি। হি ইজ এ নাইস এবং তিনি সাহসী মানুষ, মুক্তিযুদ্ধ করেছেন, শিক্ষিত, মার্জিত, ভদ্র। কিন্তু তার একটা সমস্যা হলো তিনি মাঝে মধ্যে কিছু কথা বলে ফেলেন, যেমন এর আগে 111 নিয়ে একটা কথা বলে অনেকগুলো মামলা ঠামলা হলো, আবার এই যে এখন একটা কথাবার্তা বলে ফেললেন। তো এইগুলো তো অনেক সমস্যার সৃষ্টি করে। আসলে আমাদের সমাজটা হলো কি, এখন যেভাবে যাচ্ছে কোনো কিছুই মানে মানে বর্তমান যে জমানা যে খারাপ, এই জমানার বাইরে মানে যাওয়া সম্ভব নয়। বাংলাদেশে যা কিছু ঘটছে, যেমন বেনজির সাহেবকে নিয়ে উবাইদুল কাদের সাহেব একটা খুব ভালো কথা বলছেন, যে তাকে দেখে কখনো মনেই হয়নি, ওই যেমন প্রণবদা যেটা বললেন যে সে অহংকার দেখাতেন, মাঝে মধ্যে তার অ্যারোগেন্সি ছিল, কিন্তু সত্যিকার অর্থে তার সামনে বসলে কথাবার্তা বললে একজন শিক্ষিত, মার্জিত মানুষ হিসেবে ফ্রেন্ডলি মনে হতো, এবং সে যে দুর্নীতি করতে পারে এটা আসলে তার সামনে যারা 1-to-1 বৈঠক করতেন তারা আসলে মনে করতেন। আমি নিজেও তার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক ছিল। ওয়াদুল কাদেরের কথা মতো যে আমার তার মুখের দিকে তাকিয়ে কখনোই মনে হয়নি যে এই মানুষটি দুর্নীতি করতে পারে। এর কারণ হলো, আপনি জানেন যে জাতিসংঘে একটা মানুষ চাকরি করেছে, সে একটা 9ম গ্রেডের একজন কর্মকর্তা, মাসে 18 থেকে 19,000 ইউএস ডলার যার বেতন, এবং 8-10 বছর তিনি সেখানে চাকরি করেছেন। আবার 2008 সনে যখন তিনি বাংলাদেশে এলেন, ওই ডিআইজি অ্যাডমিন হিসেবে জয়েন করার আগে সবার আগে আমার সাথে তার একটা বৈঠক হয়েছিল। আমার কাছে মনে হচ্ছে যে সেদিনে তার কথাবার্তায় যে আওয়ামী লীগের মধ্যে পলিটিক্যাল কানেকশন, আই মাইট বি দ্য ফার্স্ট ওয়ান। সে ওই কোন মন্ত্রী এমপি কে 2008 সন 9 সন পর্যন্ত চিনতেন না, আই এম শিওর। এর কারণ হলো যে আমার সাথে তার প্রথম বৈঠক হয়েছিল। তো তখন একজন লোককে তার শিক্ষা, তার কথা, তার ইংলিশ প্রোনাউন্সিয়েশন থেকে শুরু করে সবকিছু, এবং বিএনপির জমানাতে তিনি এসপি হিসেবে দায়িত্বরত ছিলেন একটা জেলাতে।
তো সে যদি ওরকম ভাবে খুব দলীয় তার কোনো ভাবমূর্তি থাকতো, ছাত্রলীগের ওরকম কোনো থাকতো, তাহলে বিএনপির জমানাতে এসপি হিসেবে তো তিনি দায়িত্ব পালন করতে পারতেন না। তো এই মানুষগুলো আজিজ সাহেবের ক্ষেত্রে প্রযোজ্য। আজিজ সাহেব বা বেনজির সাহেব এরা 2008 সন পর্যন্ত এদের একটা ইতিহাস ছিল বাংলাদেশে। রাইট। তো সেই ইতিহাসে আপনি গিয়ে দেখেন, সেই ইতিহাসে তাদের এই যে এখন যে অভিযোগগুলো তাদের বিরুদ্ধে আছে, সেটা 2008 সন পর্যন্ত তাদের কারোর বিরুদ্ধে এই অভিযোগগুলো ছিল না। তো 2009 থেকে একেবারে 2024 সন পর্যন্ত এই সুদীর্ঘ সময় কেন তাদের বিরুদ্ধে অভিযোগ এলো? প্রথমত আমার কাছে যেটা মনে হচ্ছে, দেয়ার ইজ এ সিন্ডিকেশন। তারা একা কোনো কাজ করেননি, তাদের একটা সিন্ডিকেট ছিল। আমি এই পর্যায়ে শুধু জানতে চাইছি যে মানে আজিজ সাহেব এবং বেনজির সাহেব যে নানা রকম দোষ করেছেন বা নানা রকম অন্যায় করেছেন, দুর্নীতি করেছেন, সেটা এখন অনেকটাই স্পষ্ট। দুদক বলেছেন তারা প্রাইম অফিসে কেস পেয়েছেন, আরেকজনের বিরুদ্ধে অভিযোগ গিয়ে করা হচ্ছে। আমি বলতে চাইছি যে আমি ধরে নেই যে সাংবাদিকরা ব্যাপারটা জানতেন, ওবায়দুল কাদেরের কথা সত্যি হলে এবং মাহফুজ আনাম সাহেবের কথা সত্যি হলে। সাংবাদিকরা ব্যাপারটা জেনেও যে করেন নাই, মাহফুজ আনাম সাহেব বলছেন ভয়, ওবায়দুল কাদের বলছেন সাহস ছিল কি ছিল না। আমি প্রশ্ন করতেছি সেইটা কি তারা ভয়ে করে নাই নাকি কোনো বেনিফিটের কারণে করে নাই? মানে এখানে আসলে ভয়, আমি জি জি আমার বক্তব্য সে ভয়ে করে নাই। এর কারণ হলো মানে মূলত বেনজির এবং আজিজ সাহেব দুজনে যেহেতু আমলা, তাদের দুজনেরই ঠিক পাবলিক কমিউনিকেশন, সাংবাদিকদের সাথে সম্পর্ক, তাদেরকে বেনিফিট দেওয়া, তাদেরকে শেয়ার করা, এই দুটো জিনিস আমি আসলে কখনোই দুজনের মধ্যে দেখিনি। হয়তো প্রণবদা একদিন গিয়েছেন একটা চ্যানেলের সম্পাদক হিসেবে, তার সাথে যতটুকু সময় দেওয়া দরকার, এরপরে আবার সে টেলিফোন করলে তার সাথে রেসপন্ড করা বা প্রণবদার বাসায় যাওয়া, প্রণবদাকে তার বাসায় দাওয়াত করা, এই যে যেটা সাধারণত রাজনীতিবিদরা করে থাকে, এই জিনিসটা বেনজির সাহেব বা আজিজ সাহেবের মধ্যে ছিল না কখনোই। তো রনি ভাই তাইলে কি বাংলাদেশে, মানে সরি আপনাকে ইন্টারাপ্ট করার জন্য, তাহলে কি বাংলাদেশে একটা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে বড় ধরনের একটা গন্ডগোল লাগছে? কারণ আমরা দেখছি যে সাংবাদিকরা খুব সহজে, মানে অত বেশি চিন্তা না করে মন্ত্রীদের বিরুদ্ধে রিপোর্ট করতে পারে, তো দুইজন সরকারি কর্মচারীদের বিরুদ্ধে রিপোর্ট করতে পারে না? মানে তারা তো পোর্টফোলিওতে, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে, তাদের জায়গা কি এরকম ভয়ের হয়ে গেছে যে তারা মন্ত্রী এমপিদের বিরুদ্ধে অহরহ, এমনকি এই সরকার আমলে আমি খুব বেশি দেখি নাই, কিন্তু আমাদের দর্শকরাও বলতেছেন, প্রণব দাও আমাকে সাক্ষী দিবেন, সাবেক প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রী, কার্টুন রিপোর্ট, যে সময় যেটা অনেক কিছু হয়েছে, এই সরকারেরও সর্বোচ্চ পর্যায়ে ইঙ্গিত করে অনেক রিপোর্ট হয়েছে। দুইটার কর্মচারীর বিরুদ্ধে রিপোর্ট হতে পারবে না? মানে এইটা ভয়ের জন্য হবে না? না সেটা ঠিকই আছে। আপনি জি রনি ভাই, প্রথমত আপনি টোটাল বিষয়টাকে অনেক উপরে নিয়ে গেছেন। এখন একজন আইজি, সেনাবাহিনী প্রধান, পুলিশ কমিশনার, র্যাবের ডিজি অনেক বড় পদ। এখানে যারা সম্পাদকীয় পদে, মন্ত্রীর চেয়ে বড়। আচ্ছা, মন্ত্রীর চেয়ে বড়। আমি এই জিনিসটাই জানতে চাইছিলাম, এইটা একটু আপনি যদি ব্যাখ্যা করেন যে কিভাবে তারা এবং ক্ষেত্র বিশেষে তারা নিজেকে অনেকে প্রধানমন্ত্রীর চেয়ে বড় মনে করেন। বড় নন, কিন্তু তারা নিজেদেরকে প্রধানমন্ত্রীর চেয়ে বড় মনে করেন। ইটস এ সাইকোলজিক্যাল ব্যাপার। এখন আপনি ঢাকায় এদের কথা বাদ দেন, প্রণবদা যে কথাটা বলছিলেন সেটা হলো তার যে সকল আঞ্চলিক রিপোর্টার রয়েছেন যারা এখন মামলা মোকদ্দমা ভোগ করছেন, এখন সেখানে গিয়ে দেখেন একজন ওসি, সার্কেল এসপি বা একজন এসপি বা একজন ডিসি বিশ্বাস করেন তাদের যে ক্ষমতা এই বাংলাদেশে এই মুহূর্তে মোগল সম্রাট আকবরের চেয়ে বেশি। এখন একটা জেলাতে একজন এসপির যে ক্ষমতা বা একটা উপজেলাতে একজন ওসি বা টিওনোর যে ক্ষমতা, সেটা সম্রাট আকবরের মতো ক্ষমতা তাদের এলাকায়। সেই তুলনায় আসলে বেনজির সাহেব বা এখন যারা আইজি সাহেব আছেন, কমিশনার আছেন, তারা অনেক কম ক্ষমতা ভোগ করেন। 2 নম্বর হলো ঢাকার শহরে যারা মাহফুজ আনাম থাকেন, আমরা থাকি বা প্রণবদা থাকেন, আমরা তুলনামূলকভাবে অনেকটা নিরাপদ, কিন্তু এখানে অনেকগুলো ওয়ে আউট আছে। কিন্তু যদি আপনি কোন একটা উপজেলা শহরে বা জেলা শহরে এইরকম কোন মোগল সম্রাটদের মানে হেনস্থার শিকার হন, কোন মোগল সম্রাট যদি আপনাকে টার্গেট করে বসে, আপনি ওখান থেকে বিশ্বাস করেন আপনি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ তুমি নিজে আমাদেরকে এখানে এসে উদ্ধার করে। একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সেই সম্রাটের জায়গা থেকে আপনাকে কেউ উদ্ধার করে। রনি ভাই আপনিও আমাদেরই লোক ছিলেন, রনি ভাই আপনিও আমাদের লোক ছিলেন, অর্থাৎ সাংবাদিক ছিলেন। সেই জায়গা থেকে আমি একটু বলে রাখতে চাই, ডিসিএসপিদের স্থানীয় মাঠ পর্যায়ে ক্ষমতা কিন্তু আমরা অনেক আগে থেকে দেখছি। মিড 80s-এ, মিড 90s-এ ডিসিএসপিরা কিন্তু এরকমই পাওয়ারফুল ছিলেন স্থানীয় সাংবাদিকদের কাছে। আমরা
প্রণবদা তো অসংখ্যবার, আমিও বহুবার ঢাকা থেকে আসলে স্থানীয় জায়গায় যেতে হয়েছে রিপোর্ট করতে, কারণ ডিসি এসপি বা স্থানীয় রাজনীতিবিদদের ভয়ে তারা রিপোর্ট করতেন না অনেক সময়, বা করতে পারতেন না, ঢাকা থেকে যেতে হতো। কিন্তু স্থানীয়ভাবে একজন পুলিশের প্রধান, একজন পুলিশ কমিশনার, একজন র্যাব প্রধান কখন এরকম এত শক্তিশালী হয়ে উঠলো, ওই জায়গাটা কি আপনি একটু লোকেট করতে পারেন যে এবারে এক্স্যাক্টলি কার আমল থেকে আইজি সাহেবরা মন্ত্রী সাহেবের চেয়ে বেশি ক্ষমতাবান হয়ে উঠলেন? আমার কাছে আসলে 2014 সালের নির্বাচনের পরে এই জিনিসটা খুব বেশি মনে হয়েছে। ওকে ওকে, এর কারণ হলো যে হ্যাঁ। 2013-14 সন, হ্যাঁ, 2013-14 সন পর্যন্ত তখনও মন্ত্রী, পলিটিক্যাল যে পাওয়ার, যেমন ধরেন মহিউদ্দিন খান আলমগীর সাহেব যতদিন স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন, বেনজির সাহেবদের মতো মানুষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পেট ঝুলিয়ে ওই বারান্দায় ঘোরাফেরা করবেন, এত বড় দুঃসাহস তার ছিল না। আমি এটা লিখে দিতে পারি। এমনকি সাহারা খাতুন ছিলেন খুবই ভদ্র, নম্র, কিন্তু আমি তার বাসায় যখনই সন্ধ্যার অনেক রাতে আমরা গিয়েছি, সেখানে সাংবাদিক, পলিটিক্যাল যারা পার্সোনালিটি আছে, মন্ত্রী, এমপি, তারা যেতেন এবং আমরা আলোচনা করতাম। সেখানে সেই রুমের মধ্যে কোনো আইজি সাহেব ঢুকবেন বা কোনো পুলিশ কমিশনার ঢুকবেন, আমি সাহারা খাতুনের জমানাতে এই ঘটনাটা কখনো দেখিনি 2014 সাল পর্যন্ত। বরং আমরা সাহারা খাতুন যদি কোনো আইজি সাহেবকে টেলিফোন করতেন, আইজি সাহেব ফোনটা করেই আবার সে মন্ত্রণালয়ে আসার চেষ্টা করতেন। তো এতটুক সেখানে মানে নূর মোহাম্মদ সাহেবের মতো আইজি সাহেব ছিলেন, ভেরি স্মার্ট। তো আমি তো নূর মোহাম্মদ সাহেবকে কখনো সাহারা খাতুনের সঙ্গে তার যে আমার মনে প্রোটোকল, হয় সেই যে প্রোটোকলে আমি কখনোই আমার মনে হয় যে রনি ভাই দেখিনি। খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। রনি ভাই